শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন নিটোল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি হোসাইন শাহাদাত। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। দর্শক, গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। দর্শক, আপনারা জানেন বিজনেস আওয়ার অনুষ্ঠানে প্রতিদিন একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমাদের সাথে এক বা একাধিক অতিথি যুক্ত থাকেন। আজও তার ব্যতিক্রম নয়। তবে শুরুতে আমরা ঘুরে আসতে চাই রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে। সেখানে চলছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের সংবাদ সম্মেলন। বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী আয়োজন করতে যাচ্ছে বাজুস। সেই প্রদর্শনীর বিস্তারিত জানানো হচ্ছে এই সংবাদ সম্মেলনে। সরাসরি যাচ্ছি সেখানে। Seeing all of you in the first ever International Jewelry Machinery Expo from 4th, 5th and 6th of July in Dhaka Convention Center. Thank you so much. আশা করছি আপনারা সবাই বক্তব্য পর্যন্ত পরিষ্কার হয়েছেন আমরা কি করতে যাচ্ছি। তারপরে যদি কারো আজকের এই প্রদর্শনী সম্পর্কে প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। তার যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, নাহলে আমরা সংবাদ সম্মেলন শেষ করে দিচ্ছি। বাবু দাদা বলছেন যে আমাদের এইটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিকেও ছাড়িয়ে যেতে পারে, মানে এরকম একটা পটেনশিয়াল এখানে আছে। তো এটা আসলে আমাদের দেশ থেকে এখন কি অর্নামেন্ট বা গোল্ড কোন আইটেম এক্সপোর্ট হচ্ছে বা কোন কোন দেশে আমাদের প্রোডাক্টগুলো যেতে পারে? আপনাদের কোনো স্টাডি বা আছে কিনা থাকলে বলবেন। আর এটা হলো যে বাংলাদেশের যে গোল্ডের দাম অ্যাকচুয়ালি এটা কিন্তু মানুষের, আমরা আজকে এই সংবাদ সম্মেলনের বিষয় ভিত্তিক প্রশ্নের মধ্যে থাকবো। আমি বলেছি আমরা এই বিষয়ের মধ্যেই থাকবো, আমাদের শুনে যাবো না। ঠিক আছে জি। আর কোনো প্রশ্ন সবগুলো প্রশ্ন আমরা একসঙ্গে নিয়ে একবারে শেষ করবো। আপনারা বলছেন যে এটা হচ্ছে হ্যান্ডমেড, মানে হস্তশিল্প ছিল। এটাতে মেশিনে যারা হস্তশিল্পী আছে তাদের ট্রেডিং এর ব্যাপারে আপনারা কিছু ভাবছেন কিনা? যেহেতু এটা একটা আপনার মেশিনে যেতে যাচ্ছে, একই সাথে বাংলাদেশে এখন কি ধরনের মেশিন চালু আছে? নতুনত্ব আসবে, কিন্তু তাছাড়া কিন্তু মেশিন চালু আছে কিনা? আর কোনো প্রশ্ন? এর আগে মানে আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি, এর আগে আপনারা একটা নিয়েছিলেন যে আমাদের যে ঐতিহ্যবাহী 1000 বছরের পুরাতন সেই হ্যান্ড মেকিং যে গহনাকে সেগুলো প্রদর্শনী করবেন। তো সেখান থেকে আপনারা এখন আধুনিক পর্যায়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আমাদের যে হাতে তৈরি গহনার বিশ্ববাজারে যে দুটারই সংস্থান থাকবে, সেটা থেকে আধুনিক পদ্ধতিতে যাচ্ছে, এর ফলে আমাদের দেশীয় শিল্পটা কি ধরনের সুবিধা পাবে? আর কারো প্রশ্ন? দর্শক, আমরা তখন ছিলাম রাজধানীর বসুন্ধরা সিটিতে। সেখানে বাজুসের সংবাদ সম্মেলন চলছিল। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে। জ্বালানি খাতের সীমাহীন লুটপাটের কারণেই জনগণের বিদ্যুৎ বিল বাড়ছে বলে অভিযোগ করেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সংস্থাটি বলছে সরকারের ভুল নীতির কারণে বিপিসি ও পিডিবির মতো সংস্থাগুলোর লোকসান বাড়ছে। রোববার মহাখালীতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা এসব কথা উঠে আসে। এ সময় ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন দ্বিগুণ দামেও শিল্পে মিলছে না গ্যাস, লোডশেডিংয়ে বাড়ছে তাদের উৎপাদন ব্যয়। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 30,738 মেগাওয়াট। বিপরীতে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা 16,500 মেগাওয়াটের কাছাকাছি। চাহিদার প্রায় দ্বিগুণ সক্ষমতা থাকার পরও দেশজুড়ে চলছে লোডশেডিং, সঞ্চালন ও বিতরণ লাইনের দুর্বলতার কারণে। তাই আগামী অর্থ বছরে নতুন করে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বরাদ্দ না দিয়ে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ অবকাঠামোতে বেশি বরাদ্দ দেওয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। আমরা যদি 25% রিজার্ভ মার্জিন ধরি তাহলে এটা 23,252 মেগাওয়াট হলেই হয়। দিস ক্যাপাসিটি ইজ অলরেডি এক্সিডস দ্য রিকোয়ার্ড ডিমান্ড। বাজেটারি মেজার যাতে কোনোভাবেই ফসিল ফুয়েল জেনারেশনকে প্রমোট না করে।
প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৩০,৩১৭ কোটি টাকা। তবে বিশ্লেষকরা বলছেন সঠিক পরিকল্পনা, বাস্তবায়ন ও পর্যবেক্ষণ ছাড়া জ্বালানির স্থায়িত্ব ও রূপান্তর সম্ভব নয়। স্বয়ংক্রিয়ভাবে জ্বালানির মূল্যহার অ্যাডজাস্টমেন্ট হবে, স্বয়ংক্রিয়ভাবে করাপশন অ্যাডজাস্টমেন্ট করেছে। এইভাবে মূল্যহার নির্ধারণে যদি ভোক্তাদের কথা বলতে না দেওয়া হয়, জ্বালানি বিভাগকে দিয়ে করা হয়, তাহলে এই বাজেট কি এলো আর কি গেল তাতে কিছু যায় আসে? অক্টেন পেট্রোলের দাম আমরা দেখতে পাচ্ছি 10 টাকা বেশি না রেখে 20 টাকা 22 টাকা বেশি রাখা হচ্ছে। অর্থাৎ গভর্নমেন্টের নিজস্ব ডিক্লেয়ার্ড পলিসিকে উনি ভঙ্গ করছেন। রেগুলেটর থাকলে আজকে এটা হতো না। এ সময় ব্যবসায়ী নেতা ও সংসদ সদস্য একে আজাদ বলেন, দ্বিগুণ দাম দিয়েও গ্যাস মিলছে না শিল্পে। একে তো গ্যাসের দাম বৃদ্ধি, আগের দিকে লোডশেডিং এবং ডিজেলের যে খরচ, তাতে কিন্তু আমাদের শিল্প কারখানা উৎপাদন প্রচন্ডভাবে ব্যাহত হচ্ছে এবং কস্ট ইফেক্টিভ হচ্ছে না। আমার সহ অনেক কোম্পানি কিন্তু ইদানিং বসে গেছে। ব্যাংক ব্যবস্থার উপর সরকারের অতিমাত্রায় নির্ভরতা বেসরকারি বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে, তাই অপচয় কমিয়ে সরকারকে ব্যয় নিয়ন্ত্রণে তাগিদ দিয়েছেন এই সংসদ সদস্য। আমাদেরকে স্বয়ংসম্পূর্ণ হইতে হবে। কোথায়? এই যে সরকারি ব্যয়। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। ব্যাংকের টাকা লুণ্ঠনকারীদের মুখোশ উন্মোচনের দাবি জানিয়েছেন সংসদ সদস্য একে আজাদ। জাতীয় সংসদে বাজেট নিয়ে সাধারণ আলোচনা অংশ নিয়ে তিনি এই দাবি জানান। বাংলাদেশ ব্যাংক যেটা ডিক্লেয়ার করেছে 1,82,000 কোটি টাকা, মূলত তার পরিমাণ 5,00,000 কোটি টাকা। এই 5,00,000 কোটি টাকা কারা নিল? যে মাননীয় অর্থমন্ত্রী, আপনি স্বচ্ছতার জন্য, এই জবাবদিহিতার জন্য পার্লামেন্টে তাদের নাম প্রকাশ করুক। এই ব্যাংকের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে এবং তাদের টাকা যদি আজকে 15% যদি আমি তাদেরকে টাকা আনতে দেই, এটা হবে অন্যায়। দর্শক, আমরা আজকে আলোচনা করব শিল্পে জ্বালানি অর্থায়ন সংকট। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন মোহাম্মদ আলী খোকন, তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি। জনাব খোকন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে সাদাত। জি, আমরা আসলে আলোচনা করতে চাই শিল্পের বর্তমান সময়ের যে সংকট চলছে সেগুলো নিয়ে। গতকাল সিপিডির জ্বালানি নিয়ে তার একটা বড় ধরনের গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে অনেকগুলো তথ্য উঠে এসেছে। তার মধ্যে একটি বড় বিষয় বলা হচ্ছে যে সরকারি যে সংস্থাগুলো আছে সেগুলোর আসলে ব্যয় লোকসান দিচ্ছে, প্রতি বছরই লোকসান দিচ্ছে এবং তাদের লোকসান বাড়ছে। অন্যদিকে ভোক্তার উপর চাপানো হচ্ছে। প্রতি মাসেই আমরা দেখতে পাচ্ছি কিছুদিন পরপরই বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে, গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। আবার আপনারা যারা শিল্পে আছেন তারা শিল্পে সেই জ্বালানি যেটি পাওয়ার কথা আপনারা বেশি দামে সেটিও পাচ্ছেন না, যেটি নিয়ে আর আপনাদেরই একজন ব্যবসায়ী নেতা একে আজাদ সাহেব কিন্তু বেশ ক্ষোভের সাথেই বলেছেন এবং তিনি গতকাল সংসদেও কিন্তু এই বিষয়ে কথা বলেছেন। এই মুহূর্তে আপনাদের জ্বালানির বিষয়ে একটু জানতে চাই যে শিল্পের জ্বালানির পরিস্থিতি কেমন এবং সেটি কারণে আপনাদের ব্যবসা বাণিজ্যের কতটা ক্ষতি হচ্ছে। ধন্যবাদ সাদাত আপনাকে। আপনি জানেন জ্বালানি সংকট আজকে নতুন কিছু নয়, আর এটা তীব্র আকার ধারণ করছে। গতবার কিছুদিন আগে যে ঘূর্ণিঝড়ের পরে যে এলএনজির যে দুটো শিপ আসছিল, একটা শিপ আনলোড করতে পারছে, অন্য শিপটি নাকি যান্ত্রিক ত্রুটির কারণে, মানে শুনছি এটা নাকি ছিদ্র হয়ে যাওয়ার কারণে এটাকে মেরামতের জন্য আবার সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে এবং সেটাকে আনলোড না করার ফলে প্রায় 500 MMCFT, যেটা 1000 পার ডে হতো, সেখানে 500 MMCFT গ্যাসের সংকট দেখা দেয়। এতে করে আমাদের গাজীপুর হতে শুরু করে মাওনা, শ্রীপুর, গাজীপুর এবং নারায়ণগঞ্জ, 2500, ফতুল্লা সহ সাভারে আমাদের প্রচন্ড আকারে তীব্র সংকট দেখা দেয়। দিনের বেলায় গ্যাসের আমাদের প্রেসার মিটারটা কেউ 0-তে 2-তে 1-এ, আমরা প্রতিদিন মিটারের ছবিগুলি কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির যারা মালিক, আমাদের সদস্য মিলগুলি আমাদেরকে সকালে পাঠায়, আমরা পেট্রোবাংলার চেয়ারম্যানকে পাঠিয়েছি। পেট্রোবাংলার চেয়ারম্যান এর আগে আমাদেরকে কথা দিয়েছিলেন যে গ্যাসের সংকট থাকবে না। সেটা হলো গত ঘূর্ণিঝড়ের আগে, রেমালার আগে সে বলেছিল যে আমরা পার ডে এখন 1000 MMCFT গ্যাস দিচ্ছি আর আমাদের নিজস্ব আহরণ 2000, তাহলে সব মিলে 3000। তাহলে মোটামুটি আমাদের সংকটটা কিছুটা হলেও কাটছিল, কিন্তু এরপর থেকে সংকটটা কাটেনি। এটা কবে শিপ মেরামত করে আসবে সে বিষয়ে আমরা এখনো আমরা জানি না, স্পষ্ট কোনো আমাদেরকে জানানো হয়নি। তারা বলছে হয়তো আমরা শুনতে পাচ্ছি এটা হয়তো বা জুলাইয়ের আগে, এটার কোনো সম্ভাবনা নেই সংকট সম্ভাবনা।
আপনি দেখেন ঈদের আগে আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা কমিটিতে ডেকে বলা হলো সবাই জন্য শ্রমিকদের বেতন ভাতা ঠিক মতো দিয়ে দেওয়ার জন্য, এবং যাতে করে আইন শৃঙ্খলা যেন বিঘ্নিত না হয়। এবং সেই মোতাবেক আমাদের অনেকেই ধার করে, অনেক শিল্পের মালিকরা অনেক কষ্ট করে, আমার শতভাগ আমরা কিন্তু শ্রমিকদের বেতন এবং বোনাস দিয়েছি। তার মধ্যে এই বছর আমাদের বেতন বেড়েছে প্রায় 70% আমাদের টেক্সটাইল সেক্টরে। এবং এই অবস্থায় ঠিকমতো ব্যাংকের ঠিকমতো কাঁচামাল রপ্তানি আমরা আমদানি করতে পারছি না। বৈদেশিক মুদ্রা সংকটে অনেক ব্যাংকের মধ্যে তার তারল্য সংকটের কারণে কিন্তু সাপোর্ট গুলো আমাদের দিতে পারছে না। একদিকে ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে আমাদের কাঁচামালের আমদানিতে আমাদের মূল্য বেড়ে যায়, আমাদের যে ধরনের সমস্যা দেখা যায় সেই সমস্যাগুলি কিন্তু সংকট না কাটাতে আমরা পারছি না। তার মধ্যে তীব্র গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, এত বিদ্যুৎ উৎপন্ন হলো, এই খাতে এত টাকা ব্যয় হলো, এই সেক্টরকে এই সেক্টরকে 15 টাকা দামের গ্যাস দেওয়া হয়, আমাদেরকে 30 টাকা দেওয়া হয়, তাদের ভুতরকে আমাদের কাছে চাপিয়ে দেওয়া হয়। সারকে উৎপাদন করতে 15 টাকা, তারা 15.5 টাকা গ্যাস পায়, শিল্প গ্যাস পায় 31 টাকা 50 পয়সা, তারপরেও তারা আনলিমিটেড গ্যাস সাপ্লাই দিতে পারে না। তাহলে এই সেক্টরে, বিদ্যুৎ সেক্টরে এত টাকা বিনিয়োগ করার পরে, ক্যাপাসিটি চার্জ লক্ষ লক্ষ কোটি টাকা দেওয়ার পরে এখনো যদি গ্রামে, আমি এবার গ্রামে করেছিলাম, প্রচন্ড ভাবে লোডশেডিং, গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। কারণ এরা একবার বিদ্যুতের মধ্যে থেকে ফ্যান, এবং একসময় মানুষ বিদ্যুৎ যখন ছিল না তখন তাদের জীবনযাত্রা একরকম ছিল। এখন বিদ্যুৎ থাকার আসার কারণে সবাই বাড়ি ঘরগুলি সেভাবে করে, সবার বাড়িতে ফ্যান ছিল, ফ্রিজ আছে, এবার কোরবানি দিয়ে অনেকে ফ্রিজ চালাতে পারে না। গ্রাম দেশে প্রচন্ড সংকট বিদ্যুতের, এবং এই লোডশেডিং আমরা জানি না সরকারের উৎপাদিত বিদ্যুৎ গুলি কোথায় বিতরণ হয়। আমাদের জানার দরকার এই মুহূর্তে, জাতি জানতে চায় সরকার উৎপাদন করে কত, বিতরণ করে কত। এবং তার মধ্যে দেখা যায় পল্লী বিদ্যুৎকে নিয়ে গ্রাম অঞ্চলে একটা বিশাল একটা মানুষের অভিযোগ, তারা ভুতুরে বিল, বিদ্যুৎ না থাকা সত্ত্বেও একটি মিটারে অনেক টাকা বিল, যে লোক 3000 টাকা বিল দিত তার বিল 5000 টাকা 4000 টাকা, তারা ইচ্ছা মতো বিল করছে। আমরা বলবো যে সরকারের বিতরণ ব্যবস্থা নিয়ে, একটু আগে আপনার পেশ করেছি, বিতরণ ব্যবস্থাকে আমার মনে হয় মজবুত না করে এবং বিদ্যুতে অটোমেশন না এনে, ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে ঠিক মতো ফ্রিকোয়েন্সি থাকে না বিদ্যুতে, আমাদের গ্রামের বিদ্যুতে দেখা যায় ফ্যান গুলিও ভালো করে ঘুরে না, যেখানে 220 ভোল্ট থাকার কথা সেখানে 160-170 ভোল্ট থাকে, ভোল্টেজ থাকে। এই ভোল্টেজ দিয়ে আপ ডাউনের কারণে লাইট, বাতি, ফ্রিজ এবং সবকিছু নষ্ট হচ্ছে। আমরা মনে করবো শিল্পে যে গ্যাস দেওয়ার আমাদের কথা ছিল, যে বিগত দিনে গ্যাসের দামটা যখন 16 টাকা থেকে মূল্য বৃদ্ধি করে 30 টাকা করা হয়, সেখানে আমাদের শর্ত ছিল আনলিমিটেড গ্যাস দিবে, কিন্তু সেই শর্তটা কোনোভাবে জ্বালানি মন্ত্রণালয় রক্ষা করতে পারে নাই। আমরা পেট্রোবাংলার কাছে বহুবার চিঠি দিয়েছি, কথা দিয়েছি, এবং তারা কোনোভাবে কখনোই এই বিষয়ে তারা পরিষ্কার কোনো বক্তব্য শিল্পের মালিকদের কাছে এখন পর্যন্ত স্পষ্ট নয়। আপনারা জানেন কোন সংবাদকর্মী, কোন গণমাধ্যম কর্মী কিন্তু পেট্রোবাংলার অফিসে ঢুকতে পারে না, তারা এই বিষয়ে প্রশ্ন করতে পারে না। আমরা বহু গণমাধ্যম কর্মীকে বলেছি আপনারা আমাদেরকে প্রশ্নগুলি না করে পেট্রোবাংলার চেয়ারম্যান সাহেবের কাছে জিজ্ঞাসা করেন তারা বিতরণ ব্যবস্থাটা কি করছে, জ্বালানির সংকটটা কখন দূর হবে। কিন্তু দুঃখের বিষয় যে পেট্রোবাংলার চেয়ারম্যানের মহোদয় অফিসে কিন্তু আসলে কোনো গণমাধ্যমের কর্মী, আমি যতদিন বলছি, কেউই আসলে যাওয়ার অনুমতি নাই, না যাচ্ছে না, যাওয়ার মতো তাদেরকে নাগাল পাচ্ছে না। অনেক সময় তারা বলে যে তাদের টেলিফোন করে পাওয়া যায় না। তো শিল্পের যদি অবস্থা হয়, আপনি যদি আমরা যদি আমদানির দিকে তাকাই, আমরা তেল, গ্যাস যাই কিছু আনি আমদানি করে, তার পেছনে কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রা দরকার। আমরা প্রতি বছর 8 থেকে 9 বিলিয়ন ডলার আমাদের এলএনজি কিনতে হয়, আমাদেরকে তেল আমদানি করতে, আমাদেরকে নানা নিত্যপণ্য জন্য আমাদেরকে প্রতিদিন আমদানি করতে হয়। এই আমদানির জন্য বৈদেশিক মুদ্রার দুইটি আয়ের সোর্স, একটা হলো আমাদের রপ্তানি বাণিজ্য, অন্যটা হলো আমাদের হলো রিমিটেন্স আয়। এই দুটার মধ্যে রপ্তানি বাণিজ্যের অবস্থা অত্যন্ত সংকটজনক। আপনারা জানেন গত 2 মাস, লাস্ট 2 মাস কিন্তু অনেক রপ্তানি অনেক নিচে নেমে এসেছে, এবং রপ্তানি প্রায় 6 থেকে 7% আমরা গত বছর ধরে আমরা মনে করছি এই বছর কম হবে রপ্তানি। তো শিল্পের যদি সংকট না কাটা যায়, সকল ভুতুরকি যদি শিল্পের উপর চাপিয়ে দেওয়া হয়, আপনারা যদি একটু ব্যালেন্স শিটের দিকে লক্ষ্য করেন, তিতাসের ব্যালেন্স শিটে কিন্তু কোনোভাবেই শিল্পে যে গ্যাস সাপ্লাই সেখানে লোকসান নাই, তার ভুতুরকি লোকসানটা আসছে হলো 7.5। দীর্ঘদিন 4 টাকায় গ্যাস চালাচ্ছিল, বিগত 1 বছর তাদের 16 টাকা হয়েছে। দীর্ঘদিন 4 টাকা এসএফটিতে গ্যাস চলতো, আমাদের পাওয়ার প্ল্যান্ট গুলি, সেগুলি এখন মাত্র 16 টাকা করেছিল, আবার 18 তাদের কমিয়েছে। তো তাদের এই ভুতুরকির টাকাটা যদি শিল্পে 31 টাকা দিলে 32 ভুতুরকি হয়, তাহলে এবার বুঝেন যে গ্যাস বিদ্যুৎ উৎপন্ন ক্ষেত্রে এত বড় স্যাক্রিফাইস করা হলো বিদ্যুতের জন্য, গোটা জাতি যেখানে এত সংকট হলো, ব্যাংকগুলি
আমাদের শিল্প ইন্ডাস্ট্রিগুলি সেই সংকটগুলিকে আমরা মেনে নিয়েছিলাম গ্যাসের দাম, কিন্তু যদি সেই বিদ্যুৎ উৎপন্নকারী যদি আজকে দেশে যদি সাকসেসফুল যে বিদ্যুৎটা সরবরাহ থাকবে সেই বিদ্যুৎটা সাকসেসফুলি নয়। আমরা মনে করছি যে বিতরণ ব্যবস্থার মধ্যে সরকারকে আরো মনোযোগ হইতে হবে। এই মন্ত্রণালয়ের মধ্যে এত লোকজন জনবল না বাড়ি এক একটা যে পাওয়ার সেল করা হয়েছে, একদিকে বিদ্যুৎ উৎপাদনের জন্য পিডিপি আছে, অন্যদিকে ডেস্কো, ঢাকা শহরের জন্য ডেস্কো, পল্লী বিদ্যুৎ, এত রকমের সেল করে বাংলাদেশ আমাদের এনার্জি রেগুলেটরি কমিশন করা হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু বিদ্যুৎ এবং জ্বালানি খাতের কোনো উন্নতি ঘটে নাই। এই কোটি কোটি টাকা জনগণের টাকা যে ক্যাপাসিটি চার্জ দেওয়ার পরে যদি আজকে বিদ্যুৎটা যদি বিতরণ ব্যবস্থাটা যদি সাকসেস হতো, তাহলে আমরা মনে করতাম যে সরকার একদিক দিয়ে হলে বিদ্যুৎ ব্যবস্থায় সাকসেস হয়েছে। আপনি দেখেন এখানে কিন্তু বিশাল একটা অঙ্ক বিদ্যুৎ চুরি হচ্ছে, যে বিদ্যুৎ অপচয় হচ্ছে। আমরা বলবো যে গ্রিডে যে বিদ্যুৎটা একবার গ্রিডে উৎপন্ন করে আপনি গ্রিড লাইনে নিচ্ছেন, গ্রিড থেকে আপ এবং ডাউনে এখানে 15% কিন্তু আপনার সিস্টেম লস আছে। বিতরণ ব্যবস্থায় সামনে ঝড় বৃষ্টির দিন আসছে এবং সেখানে দেখা যাবে কোনো জায়গায় বিদ্যুতের লাইন তার ছিঁড়ে গেছে। আমি আমার গ্রামে দেখছি একটি সুপারির একটা পাতা ডালা ভেঙে পড়লে, একটা সামান্য একটা পাতা পড়লে সেখানে লাইন বন্ধ হয়, সামান্য জোরে বৃষ্টি হলে লাইন বন্ধ হয়ে যায়। কিন্তু উৎপাদন ব্যবস্থা তো বন্ধ নয়। আপনি যার থেকে বিদ্যুৎ কিনছেন তার মিটারটা তো গোড়ায় লাগানো আছে, সেটা তো গ্রিড লাইনে দিচ্ছে। এখন আপনার যদি ডিস্ট্রিবিউশন লাইনগুলি যদি আপনারা যদি শক্তিশালী না করেন, এবং আমি বলবো গ্রামের লাইনগুলির মধ্যে এই লাইনগুলির উপরে যেন কাভার্ড লাইনগুলি থাকে, যাতে করে বিদ্যুৎ ব্যবস্থা অপচয় বিদ্যুৎটা কম হবে। আমরা মনে করব ইনসুলিন ব্যবস্থাগুলি, বিতরণ ব্যবস্থা লাইনগুলি যদি সঞ্চালন লাইনগুলি যদি ইনসুলেশন সিস্টেম থাকে, সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টি জনাব খোকন, এই বিষয়টি কিন্তু গতকাল আলোচনা হচ্ছিল যে সরকারকে নতুন করে যাতে কোনো যে উৎপাদনের দিকে যাতে আর গুরুত্ব না দেওয়া হয় এবং সঞ্চালন এবং বিতরণ যেই অবকাঠামো আছে সেখানে বিনিয়োগটা যাতে বাড়ানো হয় নতুন বাজেটে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে। আমি একটু জানতে চাই যে এই যে লোডশেডিং হচ্ছে এখন, সেই লোডশেডিংয়ের কারণে আপনারা তো নিশ্চয়ই আপনাদের জেনারেটর চালাতে হচ্ছে, ডিজেলের দাম যেহেতু বেড়েছে, উৎপাদন ব্যয় কেমন বেড়েছে এই গত যদি 6 মাস 1 বছরের কথা বলি? আচ্ছা, আপনি ধরেন একটা ইন্ডাস্ট্রিতে যদি পার ডে যদি আমি যদি স্পিনিং বলি, একটা স্পিনিং মিলে যদি ক্যাপাসিটি থাকে যদি 50 টন, সে যদি উৎপাদন করে যদি 20-25 টন, তাহলে তার খরচ তো কমে না। টোটাল খরচটা তো 50 টনের খরচটা তো 25 টন পড়ছে, এতে করে উৎপাদন ব্যয় বাড়ছে। যিনি ডাইং প্রসেসিং ফ্যাক্টরি আছে, যিনি পার ডে 1 লাখ পিস 1 লাখ গজ কাপড় উৎপন্ন করে, তার যদি সেখানে উৎপাদন যদি 30,000 গজ উৎপন্ন হয়, 30,000 মিটার উৎপন্ন হয়, সেক্ষেত্রে দেখা যায় উৎপাদন টোটাল ব্যয়টা 30,000 গজের বড়। যত উৎপাদন বাড়বে উৎপাদন ব্যয়টা তত কমে আসে। এতে করে দেখা যাচ্ছে শুধু তাই নয়, যে আমাদের এই যারা ডেনিম ফ্যাব্রিক্স করছে, যারা ডাইং প্রসেসিং প্রিন্টিং করছে, যারা উইভিং করছে, তারা কিন্তু ক্রেতাদের, যারা বিদেশি ক্রেতা এক্সপোর্ট করছে, তারা কিন্তু ক্রেতাদের কথা রক্ষা করতে পারছে না। এতে করে দেখা যাচ্ছে আমার একটা গার্মেন্ট শিল্প আছে, সেই গার্মেন্ট শিল্পে দেখা যায় স্থানীয় কাপড়কে আমরা স্যাম্পল দিয়ে অ্যাপ্রুভ করিয়েছিলাম বায়ারকে দিয়ে। বায়ার যখন বাংলাদেশের জ্বালানি সংকট দেখে সে তার অর্ডার গুলিকে ক্যান্সেল করে দিয়ে আমাদেরকে বলছিল যে না, ফ্যাব্রিক্সের প্রসেসিংটা বাংলাদেশে করা যাবে না, অন টাইম ডেলিভারি দিতে পারবে না, যেহেতু বাংলাদেশের উৎপাদন বিদ্যুৎ এবং জ্বালানির জন্য খারাপ অবস্থা, এবং তারা সেই অর্ডার গুলি দেখা যায় চায়নাতে নিয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমার বাংলাদেশে যদি আমি কাপড় কিনতাম, ভ্যালু এডিশনটা আমার সেখানে 60 থেকে 75% থাকতো আমার নিজস্ব কাপড় দিয়ে, যদি আমরা যদি তুলা থেকে ধরি, কাঁচামাল দিই। এখন আমি যদি বাইরে থেকে ডাইরেক্ট কাপড় এনে স্টিচিং করি, তাহলে সেখানে আমার মাত্র 30% থেকে 25% আমার ভ্যালু এডিশন দেওয়া। আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি এই জ্বালানি সংকটে। আমরা বারবার বলছি, শিল্পে যদি আপনারা $1 লক্ষ জ্বালানি যদি আমরা ইন্ডাস্ট্রি যদি আমরা জ্বালাই, গ্যাস পুড়ি, সেখান থেকে আমাদের $4 মিলিয়ন আমাদের কিন্তু এক্সপোর্ট রপ্তানি আয় হবে। সেটা একেবারে সুতার থেকে শুরু করে আপ টু ফিনিশিং পর্যন্ত। আমরা মনে করি যে সরকার এই দিকে এবং জ্বালানি মন্ত্রণালয় আমাদের এই দৃষ্টি দিবেন, পেট্রোবাংলাকে আরো মনোযোগী হওয়ার জন্য। যদিও বর্তমান পেট্রোবাংলার চেয়ারম্যান সাহেব আমরা যতবার দেখা করেছি, সে অত্যন্ত কোঅর্ডিয়াল এবং সে অত্যন্ত আমাদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ সহ এবং আমাদেরকে অনেক আশাবাদ দিয়েছে, আমাদের সাথে ধৈর্য সহকারে আমাদের সমস্যাগুলি শুনেছেন। কিন্তু উনি শুনলে কি হবে, যদি সমস্যার সমাধান যদি না হয়, গ্যাস যদি না থাকে, তাহলে তো পেট্রোবাংলার চেয়ারম্যান বলে তিতাসকে তো কিছু করা থাকবে না। তিতাস হলো একটা ডিস্ট্রিবিউশন কোম্পানি, টোটাল গ্যাস যা বিক্রি হয় তার 15 পয়সা মাত্র তিতাস পায়। এই জিনিসটা কিন্তু আমরা অনেকে জানি না। বাকি সব গ্যাসের টাকা কিন্তু নিয়ে যায় পেট্রোবাংলা মালিক, মাত্র 15 পয়সা পার এসএফটি গ্যাসের মাত্র তিতাসের মালিক, ডিস্ট্রিবিউশন কোম্পানি। সুতরাং তিতাসকে দোষ দিয়ে কোনো লাভ নাই। যতক্ষণ পর্যন্ত না পেট্রোবাংলা গ্যাস তিতাসকে না দিবে, তিতাসের সেখানে করণীয় কিছু থাকে না। শুধু তিতাসের একটি দায়িত্ব, সেটা হলো সেই অবৈধ লাইনগুলি যদি উচ্ছেদ করে, আমরা মনে করব আমাদের
বছরে পার ডে আমাদের এখনো 1000 MFCFD গ্যাস আমাদেরকে এখনো সেখান থেকে আমাদের মনে হয় সেখান থেকে ইয়া করা সম্ভব হবে, সঞ্চয় করা সম্ভব হবে। শুধু আমরা বলছি যে শুধু তাই না, ডোমেস্টিকের আমরা বলছি এলপিজি পুরো ডোমেস্টিক বা বাড়ি আমাদের বাড়িগুলি যদি ডোমেস্টিক লাইনগুলি যদি এলপিজিতে নেওয়া হয়, গাড়িগুলি যদি এলপিজিতে কনভার্ট করা হয়, সেখানে আমাদের 19% গ্যাস সেফটি হয়, যার পরিমাণ পার ডে 429 MLCFD। সেই গ্যাসটা যদি শিল্পেও দেওয়া হয়, আমরা মনে করবো বৈদেশিক মুদ্রা অর্জন হবে। আমরা যে আগামী 2026-27-28 সালের মধ্যে আমরা যে $100 বিলিয়ন যাওয়ার কথা এলডিসি গ্রাজুয়েশন 30 সালের ভিতরে, তো শিল্পের যদি কোনো উৎপাদন না হয়, বিনিয়োগ যদি না বাড়ে, তো সেই টার্গেট আমরা কিভাবে পৌঁছবো? জি অবশ্যই। আমি একটু সবশেষ আরেকটি প্রশ্ন একটু জানতে চাই যে সাম্প্রতিক সময়ে ব্যাংক ঋণের সুদের হার বেড়েছে, অন্যদিকে সরকার যে নতুন বাজেট প্রস্তাব করেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সরকারের যে ঘাটতি বাজেট তার একটি বড় অংশ স্থানীয় ব্যাংকিং ব্যবস্থা থেকে নেওয়ার জন্য পরিকল্পনা করা হয়েছে, যেটি চলতি অর্থ বছরে আমরা দেখেছি বড় অঙ্কের ঋণ সরকার নিয়েছে এবং আগামী বছর সেটি আরও বাড়ছে। এই যে সরকারের যে ঋণ নির্ভরতা স্থানীয় ব্যাংকিং ব্যবস্থা থেকে, এবং একদিকে ঋণের সুদ বেড়েছে, অন্যদিকে এই যে অর্থায়নটা আপনাদের জন্য একটু কঠিন হয়ে পড়ছে, সব কিছু মিলিয়ে আগামী দিনে আসলে শিল্পকে টিকিয়ে রাখা বা শিল্পের অর্থায়নের ক্ষেত্রে নতুন বিনিয়োগের ক্ষেত্রে, এবং যেটি আবার আমাদের কর্মসংস্থানের সাথে সরাসরি জড়িত, ও পুরো বিষয়টা আসলে কি হতে যাচ্ছে, এবং সেখানে আসলে সরকারকে বাজেট যেহেতু এখনো পাস হয়নি, বাজেট পাস হওয়ার আগে কোন বিষয়গুলোকে বিবেচনা করতে বলবেন? আমরা প্রথম বলবো যে বিনিয়োগের কোনো সম্ভাবনা নাই। বর্তমান যে অবস্থা দাঁড়িয়েছে, ব্যাংক নতুন ভাবে কোনো বিনিয়োগ করতে ব্যর্থ হবে। আপনারা দেখেন সরকার কিন্তু এনবিআর তার রাজস্ব আয় করবে 4,80,000 কোটি টাকা। তার সেটা যদি কোনো বছরই 100% হয় না, সেখানে 70% যদি সে এটা টার্গেট করতে পারে, তাহলে 3,34,000 কোটি টাকা তার রাজস্ব এনবিআর আয় করবে। কিন্তু সরকার পরিচালনা ব্যয় কিন্তু 4,38,000 কোটি টাকা। আমরা বলবো সরকার পরিচালনা ব্যয়টা দিকে, আপনার ব্যয় সংকোচনের দিকে যদি তাকান, তাহলে সরকার পরিচালনার ব্যয় কিন্তু আপনাকে সেদিকে আপনার বিভিন্ন কমিয়ে আনতে হবে, নাহলে কিন্তু আপনার এই ব্যালেন্সটা হবে না। আপনি দেখেন আমাদের বাকি যে ডেভেলপমেন্ট যে উন্নয়ন যে কাজ হবে সেগুলো কিন্তু ঋণের টাকায় হবে, এবং ইভেন তো সরকার পরিচালনা যদি আমাদের 100% টার্গেটে পৌঁছতে পারে যদি রাজস্ব হয়, তাহলে সেখানে সরকার পরিচালনা ব্যয় করার পরে 40,000 কোটি টাকা আমার মনে হয় সেটা রাজস্ব থেকে আবার আমাদের উন্নয়ন ডেভেলপমেন্ট বাজেটে গিয়ে যোগ হবে। কিন্তু যদি রাজস্ব যদি 100% আদায় না হয়, 70% হয় বা 75% হয়, সেই ক্ষেত্রে কিন্তু সরকার পরিচালনার ব্যয় কিন্তু আমাদের ঋণের টাকা থেকে সেটাও করতে হবে। এবং উন্নয়ন ডেভেলপমেন্টে যে 1,60,000 করে সরকার বিভিন্ন ব্যাংক থেকে নেবে, সেটা ট্রেজারি বন্ডের মধ্যে তার বিনিয়োগের পরিমাণ, তার রেট অফ ইন্টারেস্ট হলো 12%। তাহলে ব্যাংকগুলি কেন আমাদের উদ্যোক্তার কাছে টাকা লগ্নি দিয়ে তারা এই দায়িত্ব রিস্ক নেবে? তারা তো ট্রেজারি বন্ড বিল কিনে বসে থাকবে। এখন সরকার যদি নিজের ঋণ গ্রহীতা যেখানে যে দেশে হয়ে যায়, সে দেশে তো বিনিয়োগ হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে এবং কর্মসংস্থান হবে না। আগামী দিনে বিদ্যুৎ এবং জ্বালানি সংকট সহ ব্যাংকের ঋণের যে লাগামহীন ভাবে যেভাবে সুদের হার বেড়ে চলছে, যেই ব্যাংক যেভাবে ইচ্ছে সেভাবে নিচ্ছে, সেখানে কেন্দ্রীয় ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ নাই, সেটাকে ছেড়ে দেওয়া হয়েছে। এতে করে কিছু কিছু ব্যাংক স্বেচ্ছাচারিতা করছে, এবং এই ব্যাংকগুলি দেখা গেছে যদি আপনি যদি এটা রাজি না হন, আপনাকে যদি আপনি তার যদি রিনিউতে সাইন না করেন, আপনাকে এলসি দিবে না। তার অর্থ আপনাকে একটা ট্র্যাপে ফেলিয়ে বাধ্যতামূলক ভাবে আপনাকে তার ঋণের অঙ্কটাকে, তার যে রেট অফ ইন্টারেস্ট আপনাকে মানতে আপনার বাধ্য। এখন আপনি একদিকে ঋণের রেট অফ ইন্টারেস্ট হাই, অন্যদিকে জ্বালানি সংকট, ব্যাংকগুলির তারল্য সংকট, তাহলে এই দেশের ইন্ডাস্ট্রিগুলির আসলে ভবিষ্যৎ কি? আমরা প্রতিদিন আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেকদিন আমরা কোনো না কোনো আমাদের সদস্যরা প্রতিদিন আশঙ্কায় দিন কাটছে। এই ইন্ডাস্ট্রিগুলি আমরা যারা করেছি আসলে তারপর আমরা অত্যন্ত বিপদগ্রস্ত আছি, এবং আমরা অত্যন্ত শঙ্কায় দিন কাটাচ্ছি যে আগামী দিনগুলি এই ইন্ডাস্ট্রির অবস্থা কি হবে আমরা জানি না। আমরা বলবো যে ঋণগুলিকে যারা দীর্ঘদিন যাবৎ ব্যাংকের ঋণ সঠিকভাবে পরিশোধ করার পরে এই জ্বালানি সংকট এবং বর্তমান এই লাগামহীন রেট অফ ইন্টারেস্ট এবং কিছু ব্যাংকের স্বেচ্ছাচারিতার কারণে যদি কোনো ইন্ডাস্ট্রি যদি ফেল করে, যদি কোনো কারণে তারা যদি ব্যাংকের পেমেন্টে ব্যর্থ হয়, সেগুলিকে আপনারা কখনই, আমি মনে করবো তাদেরকে ব্যাংক ডিফল্টার না বলে তাদের নন পারফর্মিং লোনের আওতায় আনা উচিত। এবং আমার মনে হয় সরকারের ভাবা উচিত, বাংলাদেশ ব্যাংকের ভাবা উচিত, সব স্টেক হোল্ডার অ্যাসোসিয়েশন সবার সাথে বসা উচিত যে এই মুহূর্তে আসলে দেশকে রক্ষা করা যায়। প্রাইভেট সেক্টর যদি কোনো কারণে যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু এই দেশের শুধু ব্যাংকগুলি শুধু ক্ষতিগ্রস্ত হবে না, এদেশের বেকারত্ব বাড়বে, দেশের বিশাল বড় একটা বিনিয়োগ বান্ধব আমাদের যে অর্জনগুলি
অর্জন, সফলতা যে অর্জনগুলি মাননীয় প্রধানমন্ত্রী দেশটাকে যেখানে নিয়ে আসছে, সে অর্জনগুলি কিন্তু আসলে কিন্তু একটি ব্যর্থতায় পরিণত হবে। কোনোভাবে আমরা এটাকে ব্যর্থ হতে দিতে চাই না। মোহাম্মদ আলী খোকন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সঠিকভাবেই বলেছেন যে সরকারের আসলে যে পরিচালন ব্যয় সেটিকে লাগাম টানতে হবে এবং বেসরকারি খাতের যে বিনিয়োগ, যে অর্থায়ন এবং ঋণ প্রবাহ সেটি যাতে স্বাভাবিক থাকে সেটি নিশ্চিত করতে হবে। অন্যথায় কর্মসংস্থান থেকে শুরু করে অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এই বিষয়গুলো তুলে এনেছেন। নিশ্চয়ই সরকার বিষয়গুলো বিবেচনা করার চেষ্টা করবে। আপনাকে আবারও ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা শুনছিলাম, আমাদের সাথে যুক্ত ছিলেন বিটিএম এর সভাপতি মোহাম্মদ আলী খোকন। এই মুহূর্তে নিটল টাটা বিজনেস আওয়ারে সময় হলো একটা বিরতির, ফিরবো একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা বিজনেস আওয়ারে। দেশের হস্তশিল্প রপ্তানি আয়ের প্রায় 70% শতরঞ্জি থেকে হলেও পণ্যটির বিকাশে দেশীয় পর্যায়ে এখনও খুব বেশি উদ্যোগ নেই। বর্তমানে 50টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে শতরঞ্জি। বৃহত্তর রংপুরের উদ্যোক্তারা বলছেন, নতুন কারিগর তৈরির পাশাপাশি ঋণ সহায়তা ও সঠিক ব্র্যান্ড মূল্য তৈরি করতে পারলে শতরঞ্জির আরও বেশি রপ্তানি সম্ভব। রংপুর ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মুরসালিন হক জুনায়েদ। আধুনিক মেশিনারিজ বা লোহালক্করের যন্ত্র নেই, আছে দেশীয় উপাদানের বাঁশ, কাঠ আর দড়ির মিশেলে তৈরি চিরুনির মতো দেখতে পাঞ্জা নামক স্থানীয় এক বিশেষ যন্ত্র। আর আছে শিল্পীর নিপুণ হাতের ছোঁয়া, যার মাধ্যমে তৈরি হচ্ছে রংপুর অঞ্চলের ঐতিহ্যবাহী কারুপণ্য শতরঞ্জি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে 2022-23 অর্থ বছরে হস্তশিল্প থেকে $2,97,00,000 রপ্তানি আয় হয়, যার 70% শতরঞ্জি থেকে। শতরঞ্জিতে জিএসপি সুবিধা থাকায় বিশ্বের অর্ধশতাধিক দেশে পণ্যটি রপ্তানি হচ্ছে। রপ্তানি পণ্যের 60% যাচ্ছে ইউরোপ আমেরিকায়, আর 10% রাশিয়ায় এবং চীনে যাচ্ছে 20%। প্রায় 700 বছরের ঐতিহ্যবাহী পণ্য শতরঞ্জির বিপুল সম্ভাবনা থাকলেও রংপুরে খুব ক্ষুদ্র পরিসরে টিকে আছে এই শিল্পটি। উদ্যোক্তারা ভুগছেন কারিগর সংকট, আর্থিক সীমাবদ্ধতা আর বিপণন জটিলতায়। 30 কোটি টাকার প্রজেক্টটা বিসিকের মাধ্যমে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে আগায় নেই। আমাদের প্রবলেম হলো মার্কেটিং করা। তখন বিসিকের কোনো পরিচয় নাই, সরকার যদি টাকা দেয় তখন ওরা খরচ করে। এবং যারা আমরা শতরঞ্জি করি, শতরঞ্জির জন্য এখানে আলাদা একটা ডিপার্টমেন্টে করা দরকার। স্বাধীনতা পরবর্তী সময়ে মাত্র 2 দফায় সরকারিভাবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক রংপুরের নিজবেতগঞ্জ গ্রামে শতরঞ্জি তৈরির প্রকল্প নেয়, কিন্তু প্রত্যাশিত বাজার তৈরি করতে না পারায় সফল হতে পারেনি প্রকল্পগুলো। এটাকে আমরা সচল রাখার জন্য আমরা আবার পদক্ষেপ দেব, সেটা রেভিনিউ বাজেটের মধ্যে। আর প্রজেক্ট হিসেবে প্রজেক্টগুলো নিতে গেলে তো অনেক সময় বিষয়, প্রজেক্টটা সহজ হয় না। 2021 সালের 17 জুন রংপুরের শতরঞ্জিকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয় বিশ্ব বাণিজ্য সংস্থা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, রংপুর। এবারে শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের সবশেষ পরিস্থিতি জানতে এই মুহূর্তে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। যেই নেতিবাচক ধারা আসলে ঈদের পরপর শুরু হয়েছে সেটি কিন্তু অব্যাহত আছে এখন পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি 32 পয়েন্ট কমেছে ঢাকা ডিএসসি এক্স ইন্ডেক্স, অবস্থান করছে 5,214 পয়েন্টে। ডিএসসি সরিয়া ইন্ডেক্সও কমেছে 5 পয়েন্টের মতো। ডিএস30 কমেছে 12.39 পয়েন্ট, অবস্থান করছে 1865 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 342 কোটি টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 283টি কোম্পানির শেয়ারের দামই কিন্তু কমেছে, বেড়েছে মাত্র 67টি এবং অপরিবর্তিত আছে 44টি কোম্পানির শেয়ারের দর। পুঁজিবাজারের পর এবার জানাতে চাই মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি। মুদ্রার বিনিময়ে দুঃখিত, আমরা স্বর্ণের দরদাম দেখছি এই মুহূর্তে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন থেকে স্বর্ণের যে দরদাম দেখানো হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি 10,027 টাকা প্রতি গ্রাম বিক্রি হচ্ছে 22 ক্যারেট স্বর্ণ, এবং ভরিতে সেটি 1,16,000 টাকারও বেশি। 21 ক্যারেট স্বর্ণের দাম পড়ছে প্রতি ভরি 1,11,598 টাকা। 18 ক্যারেটের দাম 95,659 টাকা এবং সনাতন স্বর্ণ বিক্রি হচ্ছে ভরিতে 79,000 টাকা। স্বর্ণের পর রূপার দরদাম জানাবো।
রূপার দামে আমরা যদি দেখি 22 ক্যারেট রূপা প্রতি ভরিতে 2000 টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। 21 ক্যারেট রূপার দাম পড়ছে 2005 টাকা, 18 ক্যারেট 1714 টাকা এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1282 টাকা। এবার আমরা একটু মুদ্রার দরদাম জানতে চাই। বৈদেশিক মুদ্রা কি দামে বিনিময় হচ্ছে ব্যাংকগুলোতে? মার্কিন ডলার কেনা হচ্ছে আজকে 117 টাকায়, বিক্রি 118 টাকা। ইউরো 125 টাকায় কিনা 131 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 144 টাকা, বিক্রয় 150। চীনা ইউয়ান 13 টাকায় কিনে 17তে বিক্রি হচ্ছে। সৌদি রিয়ালের কেনা দর 28 টাকা, বিক্রয় 31 টাকা 10 পয়সা। ভারতীয় রুপির দাম 1 টাকা 32 পয়সা এবং বিক্রয় 1 টাকা 45 পয়সা। দর্শক, নিটল টাটা বিজনেস আওয়ারের সময় হলো আরও একটি বিরতির। ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের আরও খবর নিয়ে। সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। চামড়ার বেচাকেনা বেড়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহত্তম চামড়ার মোকাম যশোরের রাজারহাটে। তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ব্যবসায়ীরা বলছেন, যে পরিমাণে চামড়া হাটে আসার কথা ছিল তা আসেনি। বিক্রেতারা ভালো দামের আশায় ধীরে ধীরে চামড়া আনছেন হাটে। আবার রয়েছে মানসম্পন্ন চামড়ার সংকট। নেক্সট রিপোর্টে বিস্তারিত। ক্রেতা বিক্রেতার ভিড়ে জমজমাট যশোরের রাজারহাটের চামড়া হাট। হাটে চলছে দর কষাকষি। বিক্রেতাদের অভিযোগ, আশানুরূপ দাম পাচ্ছেন না তারা। সরকারের যে নির্ধারিত যে রেটটা আমাদের পাওয়ার কথা খুচরো ব্যবসায়িক এটা আমরা সঠিকভাবে সেটা আমরা পাইনি। খরচা পড়া হিসাবে আমার 15,000-20,000 টাকা লস হয়। যে মাল গেল বাজারে দেখে গেছি 1400-1500 টাকা বিক্রি, সে মাল এখন 1800-900। লবণের দাম অতিরিক্ত বৃদ্ধি, তার জন্য অনেক সমস্যা, আমাদের অনেক লস যাচ্ছে। যদিও ক্রেতাদের দাবি চামড়ার মান অনুযায়ী দাম দিচ্ছেন তারা। অনেকেই হয়তো বলতেছে যে আমাদের লাভ হচ্ছে না, এটা কিন্তু সত্যি কথা না। ব্যবসা ভালো হচ্ছে এবং মানুষ টাকা পয়সা পাচ্ছে, দামও ভালো পাচ্ছে। চামড়া কোয়ালিটি কোরবানিতে খুব স্ট্যান্ডার্ড হবে, সেই স্ট্যান্ডার্ড হয় নাই। মাঠ পর্যায়ে যারা এদের থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিষ্ঠান। ক্ষুদ্র ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দাম পাচ্ছেন না এমন অভিযোগ মানতে নারাজ স্থানীয় আড়তদাররা। আমরা যে দামে মাল কিনছি তাতে সরকার নির্ধারিত দামে মালটা খরিদ হচ্ছে। যেটা ভালো মাল সেটা ভালো দাম পাওয়া যাচ্ছে, আর যেটা খারাপ চামড়া তত দাম এমনি খারাপ হবে। তবে তীব্র গরমে চামড়া সংরক্ষণজনিত নানা ক্ষতি পুষিয়ে নিতে 2% সুদে ঋণ দাবি করছে চামড়া ব্যবসায়ী মালিক সমিতি। এই ক্ষেত্রে ডেভেলপ করার জন্য যেভাবে ট্যানারির মালিকদের 2% হারে লোন দেওয়া হয়, এখানে যদি ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে লোনের ব্যবস্থা করা হতো তাহলে এখানে টাকার কোনো সংকট থাকতো না। রাজারহাটের চামড়া হাটে চামড়া বেচাকেনা চলে প্রতি শনি ও মঙ্গলবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রংপুরে তিস্তা নদীর উপর নির্মিত শেখ হাসিনা সেতুতে ফাটল দেখা দিয়েছে। এক পাশ দিয়ে ঝুঁকি নিয়ে কোনো রকমে চলাচল করছে যানবাহন। এতে ভোগান্তির পাশাপাশি সেতু ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন 131 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে পড়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে কর্তৃপক্ষ বলছে দ্রুত মেরামত শেষে পুরোদমে যান চলাচল শুরু হবে। সেতুতে ফাটল, তাই এক পাশ দিয়ে ঝুঁকি নিয়েই কোনো রকম চলছে যানবাহন। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সঙ্গে রংপুর গঙ্গাচড়ার বন্ধন তৈরি করা এই সেতুটি তিস্তা ব্রিজ নামে বেশি পরিচিত। এ পথে সংযোগকারী 2 জেলা সহ বন্দর সংশ্লিষ্ট অন্তত 30,000 মানুষ চলাচল করেন। পাথরবাহী ভারী ট্রাক ও পণ্যবাহী যানও আসা যাওয়া করে। গত শুক্রবার বিকেলে এই ব্রিজে ফাটল দেখা দেয়। ফাটলের স্থানে সতর্কতার চিহ্ন হিসেবে টানানো হয়েছে লাল কাপড়। একটা ব্রিজ 100 বছরের গ্যারান্টি, 6 বছরের মধ্যে এই অবস্থা তো হওয়ার কথা নয়। এই ব্রিজটা ভাঙে গেলে আমাদের রুজি রোজগার বন্ধ হয়ে যাবে। স্থানীয়রা বলছেন 131 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে পড়েছে। 6 বছরের মাথায় ব্রিজ মনে করেন বিধ্বস্ত হওয়ার পর্যায়ে চলে গেছে। এজন্য আমি মনে করি কর্তৃপক্ষ যারা এটা নির্মাণাধীন ছিল তারা দায়ী। ওদের গাফিলতির কারণে এখানে সে একটা ভালো কাম হয়নি। তাছাড়া এখানে এই কাজগুলো ভাঙি পড়বে কেন, কি কারণে? এখানে ওদের নজরদারির অভাব আছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসন জানিয়েছে বিষয়টি সমাধানে এলজিডিকে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ব্রিজ তারা যতক্ষণ না পর্যন্ত গ্রিন সিগন্যাল দিচ্ছে যে এটা সেফ কিনা যানবাহন চলাচল করা, সে পর্যন্ত সম্ভবত আজকে জেলা প্রশাসক স্যার এই পাটগ্রামে যে যানবাহনগুলো আছে সেই যানবাহন চলাচলে অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারেন।
2018 সালের 16 সেপ্টেম্বর এই সেতুটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। যুক্তরাজ্য ও ইতালির পর এবার অভিবাসন প্রত্যাশীদের অন্য দেশে পাঠানোর পথ খুঁজছে জার্মানি। ইতিমধ্যে এই সংক্রান্ত চুক্তি ও আশ্রয় প্রক্রিয়া খতিয়ে দেখার কাজও শুরু করেছে জার্মান সরকার। এ লক্ষ্যে দেশটির প্রাদেশিক সরকার প্রধানদের মতামত নেওয়া হয়েছে। অভিবাসন প্রত্যাশীদের ফেরাতে মরিয়া ইউরোপ। এ তালিকায় এগিয়ে আছে যুক্তরাজ্য। উপচে পড়া অভিবাসীদের স্থানান্তরে আফ্রিকার দেশ রুয়ান্ডার সঙ্গে চুক্তি করেছে ঋষি সুনাক সরকার। সেই চুক্তির আওতায় বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর কাজও শুরু করেছে লন্ডন। এর আগে অভিবাসন প্রত্যাশীদের চাপে বিপর্যস্ত ইউরোপের আরেক দেশ ইতালিও পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়ার সঙ্গে অভিবাসী স্থানান্তরের চুক্তি করেছে। এবার সে পথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। ইউরোপের বৃহত্তম অর্থনীতির এই দেশটির সরকার জানিয়েছে দেশটিতে আগত অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় দেওয়ার জন্য সহযোগী রাষ্ট্র খুঁজছে জার্মানি। ইতিমধ্যে এই সংক্রান্ত চুক্তি ও আশ্রয় প্রক্রিয়া খতিয়ে দেখার কাজও শুরু করেছে দেশটি। জার্মানির 16টি প্রদেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির চ্যান্সেলর ওলাফ শলজ। তবে জার্মানি সরকার আদৌ এমন দেশ খুঁজে পাবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন দেশটির অভিবাসন বিশেষজ্ঞরা। কেননা কোনো দেশের সাথে এ ধরনের চুক্তি স্বাক্ষরে জার্মানির অনেক রাজনীতিবিদের ঘোর আপত্তি রয়েছে। আসমাতুলি, নিউজ 24। দর্শক, এই ছিল নিটল ডাটা বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়া রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।